গণভোট এবং সংসদ নির্বাচন একই দিন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণে এই তথ্য জানিয়েছেন। আমরা একটু জানতে চাই যে গণভোট কিভাবে হবে এবং সেই ব্যালটে কি থাকবে। বলা হচ্ছে 4টি প্রশ্ন থাকবে, অর্থাৎ সংসদ নির্বাচনের দিনে যে গণভোটটা হবে সেখানে 4টি প্রশ্ন থাকবে। সেই 4টি প্রশ্নের আপনাকে উত্তর দিতে হবে হ্যাঁ অথবা না ভোটের মধ্য দিয়ে। কি সেই 4টা প্রশ্ন সেই বিষয়ে একটু কথা বলতে চাই এবং কি ধরনের প্রশ্ন শুরুতে থাকবে আপনাকে বা কি জিজ্ঞাসা করা হবে আপনাকে সেটা একটু বলতে চাই। 4টি প্রশ্ন শুরুতেই থাকবে এবং সেখানে লেখা থাকবে, আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন? অর্থাৎ আপনার কাছ থেকে আগেই জেনে নেওয়া হবে যে নিচে যে 4টি প্রশ্নের আপনি উত্তর দিচ্ছেন সেই সম্পর্কে আপনি সম্মতি জ্ঞাপন করছেন কিনা। 1 নম্বর প্রশ্ন, নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। অর্থাৎ নির্বাচনের সময় যে তত্ত্বাবধায়ক সরকার থাকবে, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত। অর্থাৎ এই প্রশ্নটার যদি আপনি উত্তর দিতে হয় তাহলে আপনাকে জুলাই সনদে কি কি বর্ণনা করা আছে, কি কি বিষয় আছে সেগুলো সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হবে। না হলে কিন্তু আপনি এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কিন্তু একটু দ্বিধার মধ্যে পড়ে যাবেন যে আপনি হ্যাঁ দিবেন না না দিবেন। অর্থাৎ জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে সে বিষয়টা আগে ভালোভাবে জেনে নিতে হবে। জুলাই সনদে কি কি উল্লেখ করা আছে, কি কি বিষয় বলা আছে। 2 নম্বর প্রশ্ন, আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে। অর্থাৎ রাজনৈতিক দলগুলো যে পরিমাণ ভোট পাবে শতকরা হিসেবে সেই পরিমাণ ভোটের আলোকে কিন্তু উচ্চকক্ষ গঠিত হবে 100 সদস্য নিয়ে। আর একটু সহজ করে বলি, যদি সাপোজ আগামী নির্বাচনে বিএনপি যদি 60% ভোট পায়, মোট ভোটের 60% ভোট যদি বিএনপি পায় তাহলে উচ্চকক্ষে তাদের সদস্য সংখ্যা থাকবে 60 জন। আর যদি 40% পায় তাহলে 40 জন। এক্ষেত্রে জামাত যদি 20% পায় তাহলে 20 জন সদস্য থাকবে তাদের উচ্চকক্ষে। এনসিপি যদি 30% ভোট পায় তাহলে কিন্তু 30 জন থাকবেন উচ্চকক্ষে তাদের সদস্য। ঠিক এভাবে রাজনৈতিক দলগুলো যে দল যত শতাংশ ভোট পাবে মোট ভোটের তত শতাংশই কিন্তু সেই অনুপাতে কিন্তু উচ্চকক্ষে সদস্য তাদের প্রতিনিধিত্ব করবে। এছাড়াও সংবিধান সংশোধন করতে হলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের অনুমোদন দরকার হবে। অর্থাৎ আপনি যদি কোনো সংবিধান সংশোধন করতে চান, যদি কোনো রাজনৈতিক দল বা সরকার মনে করে যে এই সংবিধানটা সংশোধন করা প্রয়োজন, পরিবর্তন করা প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু উচ্চ কক্ষের যে 100 জন সদস্য বিশিষ্ট রয়েছেন তাদের সংখ্যাগরিষ্ঠ অনুমোদন প্রয়োজন। অর্থাৎ 51 জনের সমর্থন লাগবে যে এই সংবিধানটা পরিবর্তন করা যাবে কি যাবে না বা এইভাবে করা যাবে কি যাবে না, এই জন্য সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন প্রয়োজন। আসি 3 নম্বর প্রশ্নে। 3 নম্বরে আপনার কাছে জানতে চাওয়া হবে সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে 30টি প্রস্তাব জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে। 3 নম্বর প্রশ্ন, ভালো করে শুনবেন। 30টি প্রস্তাব রয়েছে, যে 30টি প্রস্তাব জুলাই সনদে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হয়েছে। 30টি প্রস্তাবের পক্ষে রাজনৈতিক যে দলগুলো আছে সেগুলো একমত পোষণ করেছে। এইটা বাস্তবায়ন করবে যে দল নির্বাচনে জয়ী হবে সে বাধ্য থাকবে, বিজয়ী দলগুলো বাধ্য থাকবে এটা বাস্তবায়ন করতে হলে। অর্থাৎ 30টি যে প্রস্তাব আছে জুলাই জাতীয় সনদে সেইগুলো আপনাকে মুখস্থ করতে হবে, অর্থাৎ আগে থেকে জেনে যেতে হবে যে এই 30টা প্রস্তাবের সাথে আপনি আসলে একমত আছেন কিনা, রাজনৈতিক দল একমত থাকলেও আপনি একমত আছেন কিনা।
এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং আপনাকে জেনে যেতে হবে যে 30টি প্রস্তাব আসলে কি কি ছিল। নারীর ক্ষমতা বৃদ্ধি, ডেপুটি স্পিকার হবে বিরোধী দল থেকে, এরকম রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর এখতিয়ার, এইসব বিষয়গুলোতে আপনাকে আগে জেনে যেতে হবে যে 30টি প্রস্তাব ছিল। যদি না জানেন তাহলে কিন্তু আপনি দ্বিধায় পড়ে যাবেন। 4 নম্বরে যেটা আছে, 4 নম্বরে রয়েছে জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। অর্থাৎ এখানেও আপনাকে জেনে যেতে হবে যে কোন কোন সংস্কারগুলো বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছিল। সেখানে আপনাকেও কিন্তু ভোট দিতে হচ্ছে যে আপনি হ্যাঁ অথবা না ভোট দিবেন যে আমি আসলে এটাই একমত অনুসারে বাস্তবায়ন, যেটা বলা হচ্ছে জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে, রাজনৈতিক দলগুলো যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করা হবে। এটা আপনি একমত দিচ্ছেন যে হ্যাঁ তারা এটা বাস্তবায়ন করবে বা বাস্তবায়ন হতে হবে। এখন আসি এইখানে সমস্যাগুলো কি কি হতে পারে। প্রথমত, এই যে 4টি প্রশ্ন দেয়া হবে, এই 4টি প্রশ্নের উত্তর দিতে হলে আপনাকে টোটাল জুলাই যে সনদ, জাতীয় সনদ, সেই সনদটা আপনাকে পড়তে হবে। পড়ার পরে উপলব্ধি করতে হবে যে আপনি কোন কোনগুলোর সাথে একমত। কারণ এখানে পুরো বিষয়টি কিন্তু যেমন 30টা প্রস্তাব, এই প্রস্তাব 30টা কিন্তু লেখা থাকবে না, অর্থাৎ আপনাকে আগের থেকে জেনে যেতে হবে। এখন কথা হচ্ছে যারা এই জুলাই জাতীয় সনদ পুরাটা পড়তে পারেন না, পড়ার মতো অবস্থায় নেই বা জানতে পারবেন না বা জানার সুযোগ নেই, তাদের ক্ষেত্রে কি হবে? ভোট তো দেবেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর যারা আছেন, যারা অশিক্ষিত আছেন, যারা এখনও দিনমজুর আছেন, যারা পড়ালেখা জানেন না, এমনকি যাদের এই সুযোগ সুবিধাগুলো নেই বা জানার মতো অবস্থাও নেই, পেপার পত্রিকা পড়েন না, নিউজ হয়তো বা দেখেন না, সুযোগ হয় না, দিনমজুর যারা আছেন, তাদের ক্ষেত্রে যে বিশাল একটা গোষ্ঠী ভোটার, তারা আসলে কি করবেন? অথবা ভোট কেন্দ্রে যাওয়ার পর তিনি আসলে বুঝতে পারছেন না বা এটা পড়তেও পারেন না, বয়োবৃদ্ধ যারা আছেন, তারা আসলে কি করবেন? কিভাবে এটা বাস্তবায়ন করবেন? অথবা কিভাবে তিনি তার মত প্রকাশ করবেন বা ভোট দিবেন? যে জুলাই জাতীয় সনদে বা গণভোট যেটা বলা হচ্ছে, এটা আপনাকে ভোট দিতে হলে জুলাই জাতীয় সনদ টোটাল পড়ে নিতে হবে আগে। এখন এই পড়াটা যারা পড়তে পারেন না বা পড়তে পারবেন না বা এটা তারাও জানেন না, অথবা ভোট কেন্দ্রে যাওয়ার পরেই তারা বুঝতে পারছেন যে আসলে এই ধরনের একটা জিনিস রয়েছে, তারা এটাকে ইগনোর করবেন কিনা, এগুলো কিন্তু প্রশ্ন থেকে যায় যে আসলে সে সঠিকভাবে বুঝতে পারবে কিনা, বোঝার পরে সেই মতামত দিতে পারবে কিনা, আসলে তিনি পড়তে পারেন কিনা, পড়তে না পারলে কেউ যদি পড়িয়ে শোনায় সে তাকে বোঝাতে পারছেন কিনা, এই যদি কিন্তু হিসেব নিকেশ কিন্তু রয়েই গেল, যেটা হয়তো বা সাধারণ যারা মানুষ আছেন, যারা শিক্ষিত আছেন, তারা হয়তো বুঝতে পারবেন এই একটা ফ্যাক্ট, যারা বুঝতে পারবেন না সেক্ষেত্রে কি হবে? আরেকটা ফ্যাক্ট বলে রাখি, সেটা হচ্ছে যে গণভোট যদি আয়োজন করা হয়, এই 4টা প্রশ্ন পড়ে বুঝে উত্তর দিয়ে একজনের ভোট দিতে কিন্তু দীর্ঘ সময় লেগে যাবে। অর্থাৎ আমরা এতদিন যে দেখে এসেছি সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ হয়, সেক্ষেত্রে আসলে এই ভোট গ্রহণটা পিছিয়ে পরের দিন পর্যন্ত চলে যায় কিনা সেটা নিয়ে কিন্তু একটা শঙ্কা রয়ে গেছে। আমরা ডাকসু, জাকসু, চাকসু, রাকসু এইসব জায়গাগুলোতে কিন্তু দেখেছি যে ভোটের যে দীর্ঘসূত্রিতা, যেটা আপনার কয়েক ঘন্টা লেগে গেছে, সাধারণত 12 ঘন্টা, 14 ঘন্টা, 18 ঘন্টা লেগে গেছে। এই ভোটের যে সময়টা, এই সময়টা আরও দীর্ঘায়িত হবে কিনা, সেটা আসলে মূল যে ভোট, সেক্ষেত্রে মার্কার প্রতীকের যে ভোট, সেই ক্ষেত্রে বাধাগ্রস্ত করবে কিনা বা সহিংসতা হবে কিনা, সেই বিষয়টা নিয়েও কিন্তু আসলেই ভাববার যথেষ্ট পরিমাণ কারণ রয়েছে। দর্শক, এই ছিল নিউজরুম থেকে সবশেষ গণভোট এবং জাতীয় নির্বাচন নিয়ে আপডেট।